আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একজন সরকারি কর্মকর্তা তার নিজের অথবা তার পরিবারের জন্য সরকারি কর্মচারী কল্যাণ তহবিল হতে জটিল অথবা সাধারণ রোগের ক্ষেত্রে অনুদানের জন্য আবেদন করবেন। তো প্রথমেই বলে নেই, আমি আসলে এই বোর্ডের কোনো কর্মকর্তা নই বা এমনও না যে আমি সবসময় এই ধরনের আবেদন করে থাকি। যেটা হয়েছে যে গত বছর আমি আমার মায়ের অপারেশনের জন্য একটি অনুদানের আবেদন করি এবং সেটি সফলভাবে পাই। কিন্তু আমি আবেদন করতে গিয়ে যেটা দেখলাম যে আসলে এখানে যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো একটু অস্পষ্ট এবং প্রক্রিয়াটি অনেক জটিল। তো তখন আমি চিন্তা করলাম যে আমি আসলে একটি ভিডিও তৈরি করব যাতে আমার পরে যারা আবেদন করবেন তারা যাতে সহজেই আবেদন করতে পারেন। কেননা আমি দেখেছি যে আসলে অনেকেই অনেক বছর ধরে চাকরি করছেন কিন্তু তারা আসলে জানেন না যে এই ধরনের সুবিধা আমরা বা আমাদের পরিবার পেয়ে থাকে, বা জানলেও এই জটিল প্রক্রিয়ার কারণে তারা আবেদন করতে চান না। তো আমি যথাসম্ভব চেষ্টা করেছি যে এই প্রসেসটি সম্বন্ধে বা রুলসগুলো সম্বন্ধে আহ, মানে শিওর হয়েই এগুলো আপনাদেরকে জানানোর। তারপরেও যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো প্রথমে আমরা একটি ইন্টারনেট ব্রাউজার, সেটি ক্রোম বা যেটাই হোক, ফায়ারফক্স হোক, আমরা এখানে সার্চ বারে টাইপ করব BKKB। টাইপ করে আমরা সার্চ দিলে প্রথম যে লিঙ্কটি আসবে সেটিতে আমরা প্রবেশ করব। প্রথম লিঙ্কটিতে প্রবেশ করার পরে আমরা এই কর্মচারী কল্যাণ বোর্ডের এই যে ওয়েবসাইট সেটিতে চলে আসবো। তো এইখানে আপনারা বিভিন্ন ধরনের নিয়ম বা নির্দেশনা আপনারা পেয়ে যাবেন, বিভিন্ন জায়গায় দেয়া আছে পিডিএফ আকারে। তো আমাদের যেটা লক্ষ্য যে আমরা প্রথমে আমরা রেজিস্ট্রেশন করব। তো এখানে আপনারা দেখবেন এই ওয়েবসাইটের নিচে ডান পাশে এই যে অভ্যন্তরীণ ই সেবা সমূহ, এই জায়গায় আপনারা দুটি অপশন পাবেন, যে জটিল ও ব্যয়বহুল রোগ এবং সাধারণ চিকিৎসা। তো আমি দুটি আসলে নতুন ইয়াতে ওপেন করলাম। করার পরে দেখেন এখানে আপনারা নাম শুনে আসলে বুঝতে পারছেন যে এই দুটির মধ্যে মানে কি পার্থক্য। হ্যাঁ, তো সাধারণ রোগের এবং জটিল রোগের কিছু পার্থক্য রয়েছে। জটিল রোগের কোন কোন রোগগুলো জটিল রোগে বিবেচিত হবে সেটি আপনারা এইখানে ক্লিক করলে আপনারা জানতে পারবেন। যেমন দেখেন এখানে কিছু রোগের নাম দেওয়া আছে যেগুলো জটিল রোগ হিসেবে বিবেচিত হবে, এবং এর বাইরে আপনার যে রোগগুলো আছে সেগুলো সবই সাধারণ রোগ হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ যদি আপনার এই ধরনের রোগ হয় তখন আপনি এই জটিল রোগের লিঙ্কে আবেদন করবেন, আর যদি আপনার সাধারণ রোগ হয়, এর বাইরে কোনো রোগ হয়, তখন আপনি সাধারণ রোগের লিঙ্কে আবেদন করবেন। তবে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি, যেটি আপনি কোথাও পাবেন না, সেটি হলো যে আপনার জটিল রোগ হলে আপনি জটিল রোগের লিঙ্কেই আবেদন করবেন, ঠিক আছে, কিন্তু আপনার পরিবারের যাদের ক্ষেত্রে আপনি এই অনুদানটি পাবেন, আহ, তাদের ক্ষেত্রে তাদের যদি জটিল রোগ হয় কিন্তু সেক্ষেত্রেও সাধারণ রোগের এই লিঙ্কে আবেদন করতে হবে। অর্থাৎ তাদের জটিল রোগ বা সাধারণ রোগ যেটি হোক আপনার পরিবারের সদস্যদের, আপনি সাধারণ রোগের লিঙ্কে আবেদন করবেন। আর আপনার শুধুমাত্র আপনার যদি জটিল রোগগুলোর মধ্যে কোনো একটি হয় সেক্ষেত্রে আপনি জটিল রোগে আবেদন করবেন, অথবা আপনি আপনার সাধারণ রোগের লিঙ্কে আবেদন করবেন। তো প্রথমেই আমরা দেখব যে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। তো রেজিস্ট্রেশন করার জন্য প্রথমেই আপনার যে কাগজটি আপনার সাথে রাখা লাগবে সেটি হচ্ছে যে আম, মানে আমরা পে ফিক্সেশন করার সময় আমরা এজি অফিসে যে কাগজটি জমা দিই, অর্থাৎ ডাউনলোড করার পরে সাইন করে যে কাগজটি জমা দিই, সেই কাগজটি আপনার কাছে হয়তোবা আছে বা আপনি এটি কালেক্ট করবেন। তো এখানে একটি ভেরিফিকেশন নাম্বার এজি অফিস থেকে আমাদেরকে দেয়া হয়, এই ভেরিফিকেশন নাম্বারটি আপনার লাগবে এবং এটা রেজিস্ট্রেশন করার জন্য লাগবে। এবং এই কাগজটি পরবর্তীতেও আপনার যখন আপনি যে কোনো চিকিৎসার জন্য আবেদন করবেন তখন এই কাগজটি সত্যায়িত করেও কিন্তু এটি জমা দিতে হবে। তো এটা আসলে আপনারই কপি, এটা আপনি সবসময় আপনার সাথে রাখবেন। তো এরপরে এখানে দেখেন যে উপরে একটি রেজিস্ট্রেশন নামে একটি মানে ক্লিক করার অপশন আছে। তো এই রেজিস্ট্রেশন আমরা ক্লিক করব। তো এখানে দেখেন কিছু অপশন আমাদেরকে পূরণ করতে হবে, যে আপনি কর্মচারী মানে এখন কর্মরত কিনা বা আপনি অবসরপ্রাপ্ত কিনা, তারপরে আপনার এনআইডি নাম্বার দিবেন, তারপরে আসলে আপনি রাজস্বভুক্ত নাকি বোর্ডভুক্ত, তারপরে এই যে যে ভেরিফিকেশন নাম্বারটির কথা বললাম একটু আগে, সেই ভেরিফিকেশন নাম্বারটি আপনার এখানে দিতে হবে। তো এখানে দেওয়ার পরে আমরা ওই যে নিচে দেখেন যে এখানে যে পরবর্তী ধাপ লেখা, সেই পরবর্তী ধাপে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে পরবর্তী একটি পেজে নিয়ে যাবে, যেখানে অলরেডি আপনার ম্যাক্সিমাম ইনফরমেশনই তারা আইভাস থেকে কালেক্ট করে নিয়েছে, আপনার নাম বা আদার্স কিছু ইনফরমেশন। তো আপনার এখানে কিছু জিনিস যে পূরণ করতে হবে সেটি হচ্ছে, ধরেন বিভাগ, আপনি কোন বিভাগে চাকরি করছেন। এটি কিন্তু আপনার স্থায়ী ঠিকানা না, এটা আপনি কর্মস্থলের ঠিকানা। এবং দেখেন আমি শরীয়তপুর সদরে আছি, সেগুলো আমি এখানে দিয়ে দিলাম। আহ,
তারপরে হচ্ছে আপনি পুরুষ না মহিলা, এই ধরনের যেই রিলেভেন্ট তথ্যগুলো আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন। তো সেটি আপনারা এখানে দিয়ে দিবেন। তো এখানে আপনার যদি এই অপশনগুলোর মধ্যে না হয় আপনি সাধারণ দিবেন। নর্মালি আমাদের ম্যাক্সিমামেরই সাধারণ আসবে। তারপরে এখানে আপনি আপনার ইমেল আইডি দিয়ে দিবেন, যেটি মানে সচল আছে অবশ্যই, যেটির আইডি পাসওয়ার্ড আপনি জানেন। তো আমরা এখন এখানে আমাদের পাসওয়ার্ড দিব। আপনি যে কোনো পাসওয়ার্ড দিতে পারবেন এখানে, বাট পাসওয়ার্ডটি আপনি চেষ্টা করুন মনে রাখার বা এটা কোথাও লিখে রাখার। এবং পাসওয়ার্ডটি টাইপ করার পরে পুনরায় আবার সেম পাসওয়ার্ডটি টাইপ করবেন, যাতে আগের পাসওয়ার্ডটির সাথে একদম হুবহু মিলে যায়। পাসওয়ার্ড টাইপ করার পরে দেখেন আপনারা নিচে রেজিস্ট্রেশন করুন এই অপশন আছে, এটাতে ক্লিক করলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হবে। আর চাইলে আপনি আগের কোনো কিছু এডিট করতে হলে পূর্ববর্তী ধাপে যেতে পারবেন। তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনি দেখেন সবগুলোতে টিক চিহ্ন চলে এসেছে। এখান থেকে আপনারা এখন মানে আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন হলো। তো এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন মানে হচ্ছে আপনার এখানে একটা প্রোফাইল তৈরি হলো। আমরা এখনও কোনো আবেদন করিনি, জাস্ট একটা প্রোফাইল ক্রিয়েট করেছি এখানে। তো এখন আমরা এই আমাদের ফোন নাম্বার এবং আমরা একটু আগে যে পাসওয়ার্ডটি দিয়েছি সেটি দিয়ে আমরা আমাদের প্রোফাইলে লগ ইন করবো। তো মানে এই প্রোফাইলটা সবসময়ের জন্য থাকবে এবং সাধারণ রোগের ক্ষেত্রে আবেদনের অটো ওইখানেও এই প্রোফাইলটি জেনারেট হয়ে গেছে, ওই লিঙ্কেও নতুন করে আর সাধারণ রোগের ক্ষেত্রে এই প্রোফাইল ক্রিয়েট করতে হবে না। তো এখানে দেখেন আমরা আমাদের প্রোফাইলের হোম পেজে চলে এসেছি। এটা আপনারা মানে এই প্রোফাইলটা আপনারা যে কোনো সময়ই ক্রিয়েট করে রাখতে পারেন, যখন লাগবে তখন আবেদন করতে পারেন। তো প্রোফাইল ব্যবস্থাপনাতে আসলে আপনার এখানে সব ধরনের ইনফরমেশনগুলো দেখাবে। আপনার কোনো ইনফরমেশনে ভুল থাকলে আপনি চেঞ্জ করতে পারবেন। আর এখানে ছবিটি সবচেয়ে ইম্পর্টেন্ট। আমার ছবিটি এখানে শো করছে, কিন্তু আপনার ক্ষেত্রে ছবিটি শো করবে না। আপনাদের ছবি এখানে আপলোড দিতে হবে এবং ছবির সাইজটা হচ্ছে 300x300 ডিপিআই হতে হবে। তো ছবিটা কীভাবে আপলোড দেবেন সেটা দেখাচ্ছি। আপনাদের পিসিতে ছবিতে রাইট বাটন ক্লিক করলে ওপেন উইথ পেইন্ট এই সফটওয়্যারের মাধ্যমে এটা ওপেন করবেন। এটা সব কম্পিউটারেই থাকে। তো এখানে আপনার রিসাইজ, এই যে দেখেন এখানে রিসাইজ একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আসার পর আপনারা প্রথমে পিক্সেল সিলেক্ট করবেন। পিক্সেল সিলেক্ট করার পরে এই যে মাঝখানের যে অংশটা এটি ক্লিক করে উঠিয়ে দেবেন। তারপরে এখানে 300 এবং 300 লিখবেন। মাঝখানের অপশনটি না উঠিয়ে দিলে কিন্তু 300x300 লেখা যাবে না। তারপরে ওকে দিলে এই যে আপনার এটা 300x300 হয়ে গেছে। এখন এখানে আপনারা সেভ দিতে পারবেন অথবা সেভ অ্যাজ নিউ, মানে অন্য আরেকটি নতুন ছবি হিসেবে এটা সেভ করে রাখবে। সেভ অ্যাজ পিএনজি ফরম্যাট সিলেক্ট করতে পারেন। করলে আপনাদের ছবিটি মানে যে ডিজায়ার যে ওদের যে আপনার রেজুলেশন বা পিক্সেল সেটি অনুযায়ী সেটা হয়ে যাবে। আপনারা ছবিটি সেভ করার পরে আপনারা আবার ওই যে আপনার ব্রাউজারে যাবেন। ব্রাউজারে যাওয়ার পরে এখানে ওই ছবি পরিবর্তন এখানে ক্লিক করলে ওই ছবিটা আপলোড দেওয়ার অপশন হবে, আপনারা ছবিটা আপলোড করে দেবেন। ছবি খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস এই আবেদনের ক্ষেত্রে। সো সব কিছু যদি আপনার ঠিকঠাক থাকে তার মানে আপনার প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো ছবি পরিবর্তনের সাথে সাথে আমাদের প্রোফাইলটি তৈরি হয়ে গেল। আমরা কিন্তু এখনও অনুদানের জন্য কোনো আবেদন করিনি। আমরা হোম পেজে গেলে দেখতে পারবো যে আমাদের আসলে আগের কোনো অনুদান বা চলমান কোনো অনুদান আছে কিনা। আর আমি অনুদানের আবেদন দেখানোর আগে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমরা আবার রেজিস্ট্রেশন পেজে যাব। তো এখানে মানে আপনার রিলেভেন্ট তথ্য অনুযায়ী অপশনগুলো কিন্তু চেঞ্জ হবে। ধরেন আপনি কর্মরত থাকলে আপনার এক ধরনের অপশন আসবে, অবসরভুক্ত হলে এক ধরনের অপশন আসবে, বা বোর্ডের আপনি যদি রাজস্ব খাত না হয়ে বোর্ডের তালিকাভুক্ত হন তখন এক ধরনের তথ্য আসবে। তো আপনি আপনার রিলেভেন্ট যে তথ্য বা আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী যে তথ্য সেই তথ্যগুলো এখানে দিয়ে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। সবসময় যে আইবাসেই আপনাকে অন্তর্ভুক্ত হতে হবে এমন কিন্তু না। তো এখন আমরা আবেদনে যাব। তো প্রথমে আমরা হচ্ছে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা মানে জটিল রোগের ক্ষেত্রে আবেদনটি করবেন, দেন সাধারণ রোগের ক্ষেত্রের জন্য দেখাবো। তো এই যে এখানে ক্লিক করার পরে আমরা এখানে আগেও যেরকম দেখিয়েছি আপনাদের এখানে রুলসগুলো আছে যে আপনি হচ্ছে এক বা একাধিক বারে হচ্ছে সর্বোচ্চ 3 লাখ টাকা পর্যন্ত পাবেন। এখানে হচ্ছে এই জটিল রোগের লিস্টগুলো দেওয়া আছে। অনুরূপভাবে সাধারণ রোগের ক্ষেত্রেও আপনি এই ধরনের নিয়মগুলো ওখানে পেয়ে যাবেন। তো আমরা যদি এইটা আরেকটু নিচের দিকে আসি, নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন যে এখানে সব ধরনের নিয়ম বা নির্দেশনাগুলো দেয়া আছে, যদিও কিছু একটু অ্যাম্বিগুইটি আছে। যেমন এখানে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র কী কী লাগবে। তো এখানে প্রায় 6 ধরনের কাগজপত্র বলেছে, যেটা আমরা ধাপে ধাপে পরবর্তীতে আরও ডিটেলস আলোচনা করব। তো আপনাদের সুবিধার্থে আমি কী কী কাগজপত্র লাগবে সেটির আলাদা একটি লিস্ট তৈরি করেছি, যেখানে সবগুলো কাগজপত্র মানে এই 6টার বাইরেও কিছু কাগজপত্র যেগুলো লাগে সেটির দেখানো আছে। তো আমি আপনাদেরকে এখন লিস্টটা দেখাবো। এই এই যে দেখেন, প্রথমে হচ্ছে
মানে হাসপাতালে ভর্তি হয়ে থাকলে সেটা ছাড়পত্র, অর্থাৎ আপনি যদি হাসপাতালে ভর্তি থাকেন রিলিজের সময় যে ছাড়পত্র দেয় সেটার কিন্তু মূল কপি লাগবে, সত্যায়িত কপি হলে হবে না, এবং সেটি অফিস প্রদান কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে। তারপরে হচ্ছে যে বিল ভাউচারের কপি। এখন বিল ভাউচারে অবশ্যই রোগীর নাম স্পষ্টভাবে পূর্ণ নাম লেখা থাকতে হবে, এবং মানে এগুলোর মূল কপি লাগবে, ফটোকপি হলে হবে না। তারপরে হচ্ছে প্রেসক্রিপশন, ডাক্তারের প্রেসক্রিপশন এবং রিপোর্ট, এগুলোর সত্যায়িত ফটোকপি হলে হবে, কারণ এগুলো আপনার পরবর্তীতে আপনার চিকিৎসার জন্য প্রয়োজন হবে। 4 নম্বরে যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে আপনার খরচের বিবরণী। তো এটার আসলে কোনো নির্দিষ্ট ফরম্যাট নেই, আমি আপনাদেরকে এখন দেখাবো। এটা আমি নিজে বানিয়েছি। তো এখানে যেমন প্রথমে আমার নাম, তারপরে রোগীর নাম, তার সাথে সম্পর্ক, হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে আবেদনের তারিখ, ফর্ম নাম্বারটা আপনারা পরে পাবেন আবেদনের পরে, অনলাইনে আবেদনের পরে। তো তারপরে এখানে দেখেন যে সিরিয়াল নাম্বার দিয়েছি, তারপরে ডেট, হ্যাঁ, কোন ডেটে দেখিয়েছি, কোন ডাক্তারকে দেখিয়েছি বা কোন ধরনের টেস্ট করেছি, তারপরে সেটা কোন হাসপাতালে ছিল, এবং এই আমার পেশেন্ট যে ভর্তি ছিল তার আইডিটা কি, এবং এই বিলের আইডি কোনটা ছিল, মানে কোন আইডিতে বিল হয়েছে। তো এখন যেহেতু বেশিরভাগ হাসপাতালে অনলাইন এই ট্রানজ্যাকশন সিস্টেম হয়ে গেছে, তো এই ধরনের নাম্বারগুলো আপনারা পাবেন, বিলেই লেখা থাকবে। তারপরে যে পাশে টাকা, কোনটাতে কত টাকা হয়েছে, এবং সর্বশেষে টোটাল যোগ করে টোটাল টাকাটা এখানে দেখানো হয়েছে, এবং সেটি মানে কথায়ও লেখা হয়েছে। এবং এইটা রেডি করে আপনারা এটা প্রিন্ট করে যে খালি জায়গায় আপনাদের অবশ্যই মানে সিল এবং সাইন থাকতে হবে আপনার নিজের। তো 5 নম্বরে ওই যে আমরা প্রথমে যেই পে ফিক্সেশনের কাগজটি দেখিয়েছিলাম, সেটি আপনাকে এটার সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। তারপরে হচ্ছে যে এই যে আপনি 5 নাম্বারটা আমরা পরে আলাপ করব যদি সেটা সাধারণ চিকিৎসার ক্ষেত্রে। 7 নম্বর হচ্ছে ফর্ম 1, সেটা আপনি অনলাইনে আবেদন করার পর একটা ফর্ম ডাউনলোড হবে। তারপর হচ্ছে অফিস ফরওয়ার্ডিং। এখন এই যে অফিস ফরওয়ার্ডিং, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অফিস ফরওয়ার্ডিংটি, এটা আমার জেলা স্যার কর্তৃক এটা ফরওয়ার্ডিং করা হয়েছিল। তো এইটার এইসব ওয়ার্ড ফাইলগুলো আমি একটি লিঙ্কে, আমার ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্কে আমি দিয়ে রাখার চেষ্টা করব, যাতে আপনারা ডাউনলোড করতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে ফর্ম 1 যেটার কথা বলেছিলাম, যে মানে এটা আপনারা আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে এই ফর্মটি অটোমেটিক ডাউনলোড হবে, এখানে আপনাদের সব ইনফরমেশন দেখাবে, এবং খরচের অ্যামাউন্টটিও দেখাবে। তো এখানে যদি নিচে আসেন, দেখেন এখানে একটা ফরওয়ার্ডিংয়ের ক্যাপশন আছে, যেটা হচ্ছে যে এখানে নাম এবং ইয়াটা আপনার নিজের অটোমেটিক তারা নিয়ে নেবে, অফিসের নাম এবং আপনার নাম। এখন সাধারণ লোকের ক্ষেত্রে আলাদা করে ফরওয়ার্ডিং দেওয়া লাগে না, এই ফরওয়ার্ডিংই যথেষ্ট হয়, কিন্তু জটিল লোকের ক্ষেত্রে ওই যে আলাদা করে ফরওয়ার্ডিং দিতে হবে। সাধারণ লোকের ক্ষেত্রেও আপনারা ওই ফরওয়ার্ডিংটা দিতে পারবেন আলাদা করে, বা না দিলেও হবে, বাট জটিল লোকের ক্ষেত্রে আলাদা ফরওয়ার্ডিং দিতে হবে। আর সাধারণ লোকের ক্ষেত্রে এই নিচের অংশটুকুই ফরওয়ার্ডিং হিসাবে আপনার মানে কাজ করবে। তো এখানে এখানে দেখেন যে এখানে কোথায় পাঠাবেন আপনারা ফরওয়ার্ডিংটা বা কাগজপত্রগুলো, হ্যাঁ, এটাও এই যে এই ফর্ম 1-এর যেটা ডাউনলোড করার অ্যাপ্লাই করার পর আপনারা পাবেন, সেটা যে এখানে লেখা আছে, যেমন ঢাকা মহানগরীর ক্ষেত্রে কোথায়, ঢাকা বিভাগের ক্ষেত্রে কিন্তু হচ্ছে আবার একটু ডিফারেন্ট, এবং বাকি বিভাগগুলো হচ্ছে বিভাগীয় কার্যালয়। এবং আবেদনের সাথে কি কি কাগজপত্র লাগবে এখানে কিন্তু তাও এই ফর্মের নিচের পরের পেজে আপনারা কিন্তু এগুলো পেয়ে যাবেন, হ্যাঁ। তো এখানে যেটি বলছে, ধরেন এই যে অফিস কর্তৃক প্রতি স্বাক্ষরিত, হ্যাঁ, প্রতি স্বাক্ষরিত মিনস হচ্ছে আপনার স্যার প্রতি স্বাক্ষরিত লিখে সাইন করে দিবে। তো এখানে সব কাগজপত্র আছে, আমরা এটা ডিটেলসে পরে প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো কাগজপত্রগুলো একে একে করে। তো এরপরে আমরা দেখেন যে চেক বইয়ের কভার পেজের ছবি, অর্থাৎ আপনি অ্যাপ্লাইয়ের সময় যেই অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন আপনার নামে হতে হবে, সেটির চেক বইয়ের একটি ফটোকপি, প্রথম পেজের একটি ফটোকপি দিতে হবে অ্যাকাউন্ট নাম্বারের নিশ্চয়তার জন্য। তারপরে এনআইডি কার্ড, যদি আপনার নিজের ক্ষেত্রে করেন শুধু আপনার নিজেরটা দিবেন, আর যদি আপনার পরিবারের জন্য করেন তখন আপনার নিজের প্লাস পরিবারের দুইটা এনআইডি কার্ডই, মানে যার নামে যার জন্য আবেদন করছেন তার এনআইডি এবং আপনার এনআইডি দুইটি দিয়ে দিবেন। তো এই গেলে হচ্ছে আপনার প্রয়োজনীয় কাগজপত্রের মানে মানে কী কী কাগজপত্র লাগবে তার ডিটেলস। তারপরে নিচে আসলে আপনারা আরও বিভিন্ন ধরনের নিয়মকানুন বা নির্দেশনা আপনারা দেখতে পারবেন, এবং এই পেজটি আপনারা ওই যে প্রিন্ট অপশনে গেলে ডাউনলোডও করে রাখতে পারবেন। আর নিচেরটাতে ক্লিক করলে আপনারা আসলে যে পুরো অনলাইনের যে প্রক্রিয়া, মানে যেই অংশটুকু আপনার অনলাইনে করতে হবে সেই অংশটুকুর একটা বিবরণী পাবেন, যেটা আমি অলরেডি কিছু দূর আপনাদেরকে দেখিয়েছি এবং সামনে আরও দেখাচ্ছি। তো আমরা প্রথমে জটিল রোগের ক্ষেত্রে আবেদন করব। তো জটিল রোগের এই লিঙ্কে এসে আপনারা এই পেজে আসার পরে আপনারা ফোন নাম্বার এবং আপনার পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগ ইন করবেন।
তো লগ ইন করার পরে দেখেন আপনার এখানে হোম পেজ দেখাচ্ছে। এখানে আপনার যদি পূর্বে কোনো আবেদন না থাকে তাহলে এখানে ফাঁকা থাকবে, আর পূর্বের কোনো আবেদন থাকলে সেটা এখানে দেখাবে। তো আমরা আপনি কর্নারে দেখেন যে আবেদন করুন একটা অপশন আছে, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এইটা দেখাচ্ছে, মানে এই যে নিয়মগুলো আমরা আলোচনা করলাম সেটাই আবার আপনাকে দেখাচ্ছে। তো আপনি যদি এই শর্তে রাজি থাকেন তখন এখানে ক্লিক চিহ্ন দিয়ে আবেদন করুন অপশনে যাবেন। তো এখানে ম্যাক্সিমাম তথ্যই আপনার ফিল আপ করা থাকবে, কিন্তু এই যে আপনার যেখানে কর্মরত আছেন ঢাকা বিভাগ শরীর, এইটা আপনাকে এখানে মানে ফিল আপ করতে হবে, আমি অলরেডি করে রেখেছি। তারপরে হচ্ছে রোগীর সাথে সম্পর্ক, এখানে দেখেন অন্যান্য দিলে এখানে এখানে কিন্তু আপনার নিজ এবং অন্যান্য এই দুটি অপশন আছে। তার মানে আপনার পরিবারের ক্ষেত্রে এখানে এই জটিল রোগের এই পেজে আবেদন করতে পারবেন না। হ্যাঁ, তো এখানে সবসময় এটা নিজই থাকবে। এবং আপনারা যদি নিচে আসেন দেখেন এখানে আরও কিছু তথ্য আমাদের ফিল আপ করতে হবে, যেমন ধরেন যে চিকিৎসা বা রোগ সংক্রান্ত যে তথ্য। তো এখানে ক্লিক করার পরে দেখেন যে এখানে ওই যে রোগের নামগুলো এসেছে, জটিল রোগের নাম। হ্যাঁ, যে আপনার কোন রোগটি হয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করবেন। সাধারণ রোগের ক্ষেত্রে এই অপশনগুলো কিন্তু আসবে না, ওখানে আপনার টাইপ করতে হবে। তো এখানে দেখেন এই যে আমরা ধরেন হৃদরোগ এই অপশনটাতে ক্লিক করলাম। হ্যাঁ, এই যে মোট খরচের পরিমাণ, এটা কিন্তু ওই যে আমি যে একটা খরচ বিবরণী দেখেছি সেটা করে আপনি যোগ করে কিন্তু পাবেন, এবং ওই খরচ বিবরণীটা কিন্তু এই আবেদনের পূর্বে আপনাকে করে রাখতে হবে, নাহলে এই অ্যামাউন্টটা কিন্তু আপনি এখানে বসাতে পারবেন না। তারপর রোগের নাম, হ্যাঁ, রোগের ধরনের পরে যেমন রোগের নাম হচ্ছে ধরুন আমার হৃদরোগ হয়েছে, আমি বাইপাস সার্জারি করেছি। হ্যাঁ, তো এইখানে আমরা লিখবো যে বাইপাস সার্জারি। তো এগুলো কিন্তু আপনার বাংলায় লিখতে হবে, ইংলিশে লিখলে কিন্তু নিবে না। আপনার যেই ঘরে দেখবেন যে মানে হালকা অক্ষরে বাংলায় লেখা আছে, যেমন এখানে আছে রোগের ধরন, তো আমরা বাংলায় লিখবো, যেখানে ইংলিশে লেখা আছে সেখানে ইংলিশে লিখবো। তো যে বাইপাস সার্জারি আমি লিখলাম। পরে দেখেন ক্লিনিক বা হসপিটালের নাম, এটাও কিন্তু বাংলায় লেখা আছে, ক্লিনিক বা হসপিটাল। তো ওখানে আমরা বাংলায় লিখবো আপনার কোন হসপিটালে আসলে আপনি এই চিকিৎসাটি নিয়েছেন। তো এইখানে যেমন দেখেন আপনি আবেদন করার পরে কিন্তু আপনার এই যে এখানে সব তথ্যগুলো আবার দেখাবে। হ্যাঁ, মানে কত টাকা কী রোগ, হ্যাঁ, এইখান থেকেই ওই ফর্মটাতে আপনার দেখাবে। তারপরে দেখেন যে এখানে ক্লিনিক বা হাসপাতালের নাম, আপনি অনেকগুলো হাসপাতাল ওরা এনলিস্টেড আছে, সেগুলো আপনার এখান থেকে সিলেক্ট করতে পারবেন। নাম 2-3 অক্ষর লিখলেই চলে আসবে, অথবা সিলেক্টেড না থাকলে আপনার টাইপ করতে হবে। তো আমি এটা ইউনাইটেড হসপিটাল সিলেক্ট করলাম। আচ্ছা, তারপর হচ্ছে এর পূর্বে আপনি কখনো অনুদান পেয়েছেন কিনা, এই ধরনের আবেদন করে কোনো টাকা পেয়েছেন কিনা। তো আপনার যদি পেয়ে থাকেন সেই অ্যামাউন্টটা লিখবেন, আর যদি এর আগে পেয়ে না থাকেন তাহলে 0 লিখবেন। এটা কিন্তু কিছু একটা অ্যামাউন্ট দিতেই হবে, মানে অর্থাৎ 0 দিতে হবে। তারপরে ধরেন ব্যাংকের নাম সোনালী ব্যাংক দিলাম। তারপরে হচ্ছে আপনার জেলা সিলেক্ট করলাম, ব্রাঞ্চ সিলেক্ট করলাম। রাউটিং নাম্বারটা কিন্তু অটোমেটিক তারা নিয়ে নেবে ওই ব্রাঞ্চ অনুযায়ী। তারপরে এখানে খুব কেয়ারফুলি আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন, আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি। এবং নামটা কিন্তু দেখেন রেজাল্ট এটা কিন্তু অটোমেটিক করে নিয়ে নিয়েছে, মানে এই নামের বাইরের কোনো অ্যাকাউন্টে আপনি কিন্তু টাকা নিতে পারবেন না। হ্যাঁ, এটা মানে আপনার কর্মচারীর নামই থাকবে। হ্যাঁ, এবং এই নামে আপনার যে কোনো অ্যাকাউন্ট দিতে পারবেন না, অন্য ব্যাংকের অ্যাকাউন্ট দিতে পারবেন। হ্যাঁ, কিন্তু নামটা এইটাই থাকতে হবে, আপনার কর্মচারীর নামই থাকতে হবে। তারপরে দেখেন কর্মচারী অফিসের তথ্য, মানে অফিস প্রধানের নাম, অফিসের নাম, কোন অফিসে চাকরিরত আছেন, অফিস প্রধানের পদবি কী, মানে আপনার বসের পদবি কী, তার ইমেল আইডি এখানে দিবেন। হ্যাঁ, এই যে তো আমি আমার স্যারের ইমেল আইডিটি এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে তার স্যারের ফোন নাম্বারটি এখানে দিয়ে দেব। হ্যাঁ, এখানে আপনার মানে আপনার অফিস প্রধান সম্পর্কে, অফিসের প্রধান সম্পর্কে তথ্য থাকবে, আপনার ইমিডিয়েট যে বস, রিপোর্টিং বস, তার তথ্য থাকবে। তো এখানে আবার সব কিছু হচ্ছে দেখাচ্ছে কনফার্ম করার জন্য তথ্যগুলো, আপনার এখানে আবার সব ভালো করে রিচেক করে নেবেন যে তথ্য সব কিছু ঠিক আছে কিনা। ওকে দিয়ে দিলে দেখেন এখানে আপনার একটা খসড়া আবেদনের একটা মানে আবেদন সেভ হয়েছে। তো এখানে আপনার যদি কোনো কিছু ভুল থাকে আপনার আবার আবেদনটি সংশোধন করতে পারবেন। এই যে দেখেন যে আবেদন সংশোধন নামে একটি অপশন আছে, আর যদি আপনারা দাখিল করেন তাহলে সেটি সাবমিট হয়ে যাবে। হ্যাঁ, তো এখন আমি আর দাখিল করছি না, কারণ এটা আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটি ড্রাফট কপি তৈরি করেছি। তো বিস্তারিত অপশনে গেলে আপনারা হচ্ছে আপনার তথ্যের বিস্তারিত একটি পিডিএফ পেয়ে যাবেন, সেটা Ctrl+P দিয়ে আপনারা সেভ করে বা ডাউনলোড করে নিতে পারবেন। তো এইখানে আমি আপনাদেরকে এখন এই ড্রাফট কপিটা একটু দেখাবো। এখানে দেখেন প্রথম পেজে এই ড্রাফট কপি, এটি মানে ওই বিস্তারিত অপশনে যাওয়ার পরে এই পেজটি ডাউনলোড হবে, বা Ctrl+P দিয়ে ডাউনলোড করে নেবেন। তো এখানে প্রথম পেজে দেখেন সব ধরনের বেসিক তথ্যগুলো দেখাচ্ছে, মানে আপনি আগে কত টাকার আবেদন করেছেন বা কত টাকার জন্য এবার আবেদন করছেন।
তো এখানে ইম্পর্টেন্ট জিনিস যেটা যে এখানে আপনি যে ডাক্তারের আন্ডারে চিকিৎসা নিয়েছেন তার একটি প্রত্যয়ন লাগবে। তো এটা নিয়ে আমি একটু কনফিউজড, এটা কিভাবে তারা সিল এবং সাইন করবে এখানে জায়গা দেখছি না, বাট আমার মনে হয় যে আপনারা যদি ফাইনালি আবেদনটা দাখিল করার পরে এই পেজটি ডাউনলোড করেন তখন সেটি আরও ফরম্যাটেড ওয়েতে পেয়ে যাবেন। আর পরের পার্টে হচ্ছে আপনার দপ্তর প্রধানের একটি প্রত্যয়ন, এটা আপনার যে অফিস বস, ইমিডিয়েট বস, মানে আপনার যে অফিসে আছেন তার যে ওই অফিসের যে দপ্তর প্রধান তিনি এটা মানে সাইন করবেন। তো এই ছিল মোটামুটি আবেদনের প্রক্রিয়া। এবার আপনি এটার সাথে যে ফর্ম 1 যেটা আপনার ডাউনলোড হলো, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার ফরওয়ার্ডিং, হ্যাঁ, এবং এই যে এখানে যে আমি মানে যে প্রয়োজনীয় কাগজপত্রগুলোর কথা বলেছি সবগুলো কাগজপত্র নিয়ে আপনি এটা জমা দিবেন। এবং হচ্ছে একটু বলে নিই যে প্রতিটা পেজে কিন্তু আপনার সত্যায়িত অথবা প্রতি স্বাক্ষরিতর সাইন থাকতে হবে। মূল কপির ক্ষেত্রে সত্যায়িত আর ফটোকপির ক্ষেত্রে সত্যায়িত আপনার বস এইগুলো করে দিবে। তো এখানে কিছু বেসিক রুলস আছে, যেমন আপনি 1 বছরে একবারে আবেদন করতে পারবেন, আপনি যখন চিকিৎসা নিয়েছেন তার 2 বছরের মধ্যে আবেদন করতে হবে, তারপরে হচ্ছে বিলের মধ্যে রোগীর নাম থাকতে হবে, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার যাতায়াত, অ্যাম্বুলেন্স, হোটেলের বিল এগুলো কিন্তু আপনি আপনার খরচের মধ্যে দেখাতে পারবেন না, হ্যাঁ। তো এগুলো কিছু বেসিক রুল, এই রুলস নিয়ে আমি পরবর্তীতে আরও ডিটেলস আলোচনা করব, আপনারা ভিডিও লাস্টে অবশ্যই দেখবেন। সো এই সব কাগজপত্র নিয়ে আপনারা হচ্ছে আপনারা সশরীরে গেলে ভালো হয়, এই ঠিকানায় জমা দিবেন। তো ঢাকা মহানগরী এবং ঢাকা বিভাগের জন্য কিন্তু আলাদা, তবে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, আপনার জটিল রোগ হলে সবসময় আপনার প্রধান অফিস অর্থাৎ প্রথম যে ঠিকানাটি আছে ক নাম্বারে সেখানে পাঠাতে হবে। আর যদি সাধারণ রোগ হয় তখন আপনি যেখানে আপনার কর্মস্থল ওটার রেসপেক্টে আপনি পাঠাবেন, এটা কিন্তু স্থায়ী ঠিকানার রেসপেক্টে না, আপনার যে কর্মস্থল সেটির রেসপেক্টে। তো এখন আমরা দেখাবো যে কীভাবে সাধারণ রোগের ক্ষেত্রে আবেদন করবেন। তো সাধারণ রোগের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ 60,000 টাকা পাবো একবারে, এবং এখানেও আপনারা ওই আগের মতোই সব ডিটেলসগুলো আপনারা দেখতে পারবেন যে আপনাদের কি কি মানে কাগজপত্র বা কিভাবে কি করতে হবে, সব মোটামুটি সবগুলোই আগের মতোই। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে যে নির্ভরশীলতার প্রত্যয়নপত্র। এইটা হচ্ছে আপনার পরিবারের সদস্যর ক্ষেত্রে যদি আবেদন করেন তখন এই প্রত্যয়নপত্রই লাগবে। তো এই যে দেখেন এইখানে আমি পৌরসভা কার্যালয় থেকে আমি একটি নির্ভরশীলতার প্রত্যয়নপত্র নিয়েছি যে আমার মা আমার উপরে নির্ভরশীল। তো মা বাবার ক্ষেত্রে সেটি লাগবে, এবং ভাই বোন বা আদার্স কারোর জন্য আবেদন করলে এই নির্ভরশীলতার প্রত্যয়নপত্রটি কিন্তু লাগবে, হ্যাঁ। তো পরিবারের সদস্যদের জন্য আপনারা এটা ফর সেফটি আপনারা এই প্রত্যয়নপত্রটি নিয়ে নেবেন। তো এবার হচ্ছে এই যে সাধারণ চিকিৎসা অনুদান, এই লিঙ্কে এসে আপনারা আগের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। দেখেন এখানে আমি আগে একটা আবেদন যেহেতু করেছিলাম সেটি দেখাচ্ছে, এবং এটি অনুমোদিত, মানে আমি এই টাকাটা পেয়েছি। এই অনুমোদিত লেখার 1 থেকে 1.5 মাস বা 2 মাসের মধ্যে আপনার টাকাটা অটোমেটিক চলে আসবে। আর যদি যখন আপনি মানে আবেদন সাবমিট করবেন তখন উত্থাপিত একটি অপশন সেটি আসবে। তো আগের মতো আমরা সব কিছু শর্ত মেনে আপনারা আবেদনের এই পেজে ঢুকলাম। এখানে দেখেন যে রোগীর মানে আপনি যখন নিজের জন্য আবেদন করবেন তখন নিজ সিলেক্ট করবেন, আর যদি অন্য কারোর জন্য আবেদন করেন তখন সেটা সিলেক্ট করবেন, হ্যাঁ। তো এখানে মোটামুটি দেখছেন যে আপনি কাদের জন্য আবেদন করতে পারবেন, পিতামাতা, এবং এই সম্পর্কটি আপনার কি হয়, মানে কর্মচারীর কি হয়। যেমন আমার মায়ের ক্ষেত্রে আমার মাতা, আপনার বাবার ক্ষেত্রে হলে আপনি পিতা লিখবেন, এইভাবে আপনার কী হয় সেটা লিখবেন। আর এখানে রোগীর নাম যার জন্য এটা আপনি মানে যে চিকিৎসা নিয়েছে তাটা। তো এখানে কার ক্ষেত্রে আপনি এই সহায়তাটা পাবেন সেটা আপনি এই গ্যাজেটে পেয়ে যাবেন। এটি হচ্ছে কর্মচারী কল্যাণ বোর্ডের আইনের যে গ্যাজেটটি, এটি 2004 সালে একটি গ্যাজেট। এখানে দেখেন পরিবার অর্থে কাদেরকে বোঝাচ্ছে এটা আপনারা পেয়ে যাবেন। এটি কর্মচারী কল্যাণ বোর্ডের ওয়েবসাইটেই, মানে এই গ্যাজেটটি আপনারা একটু খুঁজলে পাবেন। তো সেখান থেকে দেখে নিতে পারেন যে কাদের জন্য আপনি আবেদন করতে পারবেন। আর এখানে বাকি সবই সেম, বাকি জটিল রোগের ক্ষেত্রে আমরা যেভাবে আবেদন করেছি এখানেও সবই সেম। যেমন এখানে কিন্তু হাসপাতালের নামটি আসছে না, কিছু ডিফারেন্স, বাট মোরলেস জটিল রোগের ক্ষেত্রে যেভাবে আবেদন করি সেভাবেই। তো এখানে আগের মতোই আপনারা দেখতে পারবেন যে মানে এটা সংশোধন করবেন কি না, অথবা দাখিল করবেন নাকি না, বিস্তারিত দেখবেন। এই অপশনগুলো আপনারা জটিল রোগে যেভাবে দেখেছেন সেভাবেই দেখতে পারবেন। তো এই গেল আছে আমাদের অনলাইন আবেদনের প্রক্রিয়া। তো এখন আমি দেখাবো যে আপনারা কীভাবে কাগজগুলো রেডি করে ফিজিক্যালি সেইগুলো অফিসে জমা দেবেন।
তো এখানে আমি একটা ফাইল করেছি, আপনারা ফাইল করবেন না, এখানে আপনারা হচ্ছে মানে এই সবগুলো কাগজের উপরে সুতা দিয়ে বেঁধে নিয়ে যাবেন, হ্যাঁ, স্টাপলিং করবেন না, সুতা দিয়ে বেঁধে নিয়ে যাবেন। তো প্রথমে আছে আমার অফিস ফরওয়ার্ডিং, এখানে আমার ঠিকানায় একটু ভুল হয়েছে, এটা আসলে মানে আমার ঢাকা বিভাগের অনুযায়ী হওয়ার কথা ছিল, বাট কোনো সমস্যা হয়নি, যেহেতু আমার সাধারণ রোগ আসলে এই ফরওয়ার্ডিংটি বলেছিলাম যেটা না হলেও চলে, জটিল রোগের ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি। তারপরে এই যে আমার যে ফর্মটি মানে আমার কপিটি যেটি ডাউনলোড হয়েছিল, সেখানে আমি আমার অফিস থেকে স্মারক নাম্বার নিয়ে নিয়েছি এবং আমার স্যারের সিগনেচার নিয়ে নিয়েছি, এবং এটাই আমার মেইন আসলে ফরওয়ার্ডিং হিসেবে কাজ করেছে। তারপরে হচ্ছে দেখেন যে এখানে আমি এক্সট্রাভাবে আমার অফিসের যে আইডি কার্ড সেটি জমা দিয়েছি, আমার এনআইডি জমা দিয়েছি। তারপরে হচ্ছে আমার পে ফিক্সেশনের যেই কপিটি ছিল আমি যেটা দেখিয়েছি আপনাদের, সেটা আমি সত্যায়িত করে জমা দিয়েছি। তারপরে দেখেন যে এই নির্ভরশীলতার যে প্রত্যয়নপত্র, এটা আমি মেইন কপি দিয়েছি এবং স্যার প্রতিস্বাক্ষরিত লেখানে লিখে দিয়েছে। এবং এইটা আপনারা আপনাদের মানে ইউনিয়ন, উপজেলা বা পৌরসভা থেকে আপনারা নেবেন। তারপরে এই যে হিসাব বিবরণী দেখেন, আমি এখানে নিচে মানে সাইন করেছি, সিল দিয়েছি। তো এটা হচ্ছে আপনি আপনার মতো তৈরি করে নিতে পারবেন। তো আচ্ছা, তারপরে হচ্ছে এই যে আমার চেক বইয়ের কপি, মানে আমার যে অ্যাকাউন্টে আমি টাকা নিয়েছি সেই চেক বইয়ের একটি প্রথম পেজের কপি, এই যে দেখেন বিলে কিন্তু এটা মেইন কপি এবং আমার স্যার প্রতিস্বাক্ষরিত লাগছে, কিন্তু এইটা আবার রিপোর্ট, এখানে সত্যায়িত এই যেগুলো রিপোর্ট, হ্যাঁ, এইটা আবার বিল, এখানে প্রতিস্বাক্ষরিত লিখে সাইন দিয়েছে। তারপরে এগুলো আবার রিপোর্ট, এগুলো সত্যায়িত কপি, হ্যাঁ, এই যে বিভিন্ন রিপোর্ট। এবং যত ধরনের টেস্ট আপনি করেন সবগুলো আপনি দিবেন, যেমন এইটা আবার বিলের কপি, এখানে আবার দেখেন যে প্রতিস্বাক্ষরিত লিখেছে, এটাও কিন্তু মূল কপি, হ্যাঁ। তারপরে এই যে এইটা হচ্ছে আপনার মানে মানে ছাড়পত্র, এই ছাড়পত্রটা কিন্তু এই যে দেখেন আমি মানে প্রতিস্বাক্ষরিত লিখে সাইন করিয়ে নিয়েছি, ডিসচার্জ পেপার। এই যে দেখেন আবার এটা হচ্ছে বিলের কিন্তু আমি মূল কপি দিয়েছি, হ্যাঁ। তো এইভাবে আপনারা হচ্ছে আপনাদের মানে যত ধরনের বিল, ভাউচার, ছাড়পত্র এবং প্রেসক্রিপশন আছে সবই আপনার ডেট অনুযায়ী সিরিয়াল করে জমা দিতে পারেন। এবং কোথায় সত্যায়িত লিখবেন, কোথায় প্রতিস্বাক্ষরিত লিখবেন সেটা আমি বললাম। এবং এই যে তো সব ধরনের কাগজপত্রই আমি যত সুন্দরভাবে পারা যায় গুছিয়ে জমা দিয়েছিলাম। তো ভিডিওর এই পর্যায়ে আমি আলোচনা করব বেসিক কিছু রুলস নিয়ে। প্রথমেই সাধারণ চিকিৎসা অনুদানের আবেদনের যে শর্তগুলো আছে, যেমন আবেদনের কী কী ক্ষেত্রে আপনি আপনি প্রাপ্য হবেন। তো ১ নম্বরে দেখুন যে এই বোর্ডের তালিকাভুক্ত যে ২০টি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে তারা এবং রাজস্ব খাতভুক্ত সারা বাংলাদেশে যারা আছেন তাদের ১ম থেকে ২০ গ্রেড পর্যন্ত কর্মচারীগণ এইখানে আবেদন করতে পারবেন। পুলিশের ক্ষেত্রে ১ম গ্রেড পর্যন্ত, ১ম থেকে ১ম গ্রেড পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, এবং এখানে দেখেন ডাক বা রেলওয়ে কিছু বিভাগ আছে যারা আবেদন করতে পারবেন না। তাদের আলাদা এটা মানে তাদের আলাদা পৃথক এই সংস্থা আছে। তারপর হচ্ছে একটা বছরে অর্থাৎ জানুয়ারি ডিসেম্বরে আপনি একবারই আবেদন করতে পারবেন, হ্যাঁ? তার এর বেশি আবেদন করতে পারবেন না। ৩ নম্বরে আছে যে আপনার যখনই এই অসুখটি হয়েছে বা খরচ করেছেন তার ২ বছরের মধ্যে আবেদন করতে পারবেন। ২ বছরের পরে কিন্তু আর কাউন্ট হবে না। ৪ নম্বরে আছে যে মানে আপনার কর্মচারী যদি মারা যায় বা অবসর নেয় তার ৬৭ বছর পর্যন্ত এই সুবিধা আপনি পাবেন। ৬৭ বছর পার হয়ে গেলে এই সুবিধাগুলো আর পাবেন না। ৫ নম্বরেরটি আমি আগেই আলোচনা করেছি যে যাতায়াতের খরচ এখানে অন্তর্ভুক্ত হবে না। ৬ নম্বরটি ইম্পোর্টেন্ট যে আপনার হচ্ছে ২ বার সিজার পর্যন্ত আপনারা এই অনুদান পাবেন। ৭ নম্বরে হচ্ছে যে মানে যে রুগী যার নামে আবেদন করছেন বিল ভাউচারে তারই নাম থাকতে হবে স্পষ্টভাবে, হ্যাঁ? অন্য কারো নাম হলে কিন্তু বিল ভাউচার কাউন্ট হবে না। তারপরে হচ্ছে যে এখানে ইম্পর্টেন্ট জিনিস যেটা, আপনি যদি যে কর্মচারী আবেদন করছেন ব্যাংক অ্যাকাউন্টটা তার নামে হতে হবে, হ্যাঁ। ধরেন আপনি আপনার ভাইয়ের নামে বা মায়ের নামে আবেদন করছেন তার অসুখের জন্য, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট আপনার নামেই হতে হবে, মানে কর্মচারীর নামেই হতে হবে। সেটা যেই ব্যাংকের অ্যাকাউন্টই হোক, কিন্তু অ্যাকাউন্টটা কর্মচারীর নামেই হতে হবে। এবং এটার সাথে আবেদনের সাথে কিন্তু চেক বইয়ের একটি ফটোকপি জমা দিতে হয়। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটি রুলস। এরপরে আমি কোথায় আবেদন পাঠাতে হবে সেটা আগেও আলোচনা করেছি, সেটা আপনারা দেখে নেবেন। আচ্ছা, এরপরে হচ্ছে যে মানে আমাদের যে আবেদন ফর্ম আপনারা ফিল আপ করবেন, সেটার এখন যেহেতু আমরা অনলাইনে আবেদন করছি সেক্ষেত্রে হচ্ছে এই যে এখানে সত্যায়িত ছবি এটি আর লাগে না, কারণ হচ্ছে ছবিটা অটোমেটিক ওই যে আমরা যেটা দেখিয়েছি আমরা ওয়েবসাইটে আপলোড দেওয়ার পর ওখান থেকে নিয়ে নেয়।
এবং এখানে যেটা বলছে যে যার জন্যই আবেদন করেন না কেন ছবি হতে হবে কর্মচারীর। ধরেন আপনি আপনার মায়ের জন্য বা বাবার জন্য আবেদন করেছেন, তাদের ছবি দিলে কিন্তু হবে না, বাট আপনি সেফটি ইস্যু তাদের কিছু ছবি ওখানে এক্সট্রাভাবে দিয়ে দিতে পারেন। বাট মেইন ডকুমেন্টে, যদিও এটা এখন আসলে প্রযোজ্য নয় কারণ আমরা অনলাইনেই আবেদন করি, ওখান থেকে অটোমেটিক ছবিটা নিয়ে নেয়। আচ্ছা, এরপরে যদি আমরা এর পরের নিয়মটির দিকে তাকাই, আমরা দেখতে পাবো এখানে বলছে যে মানে আবেদনকারী বা কর্মচারী মৃত্যুর পর তার ওয়ারিশগণ যদি আবেদন করেন, কিন্তু নামের ঘরে কর্মচারীর নামই হবে, হ্যাঁ, যিনি আবেদন করছেন তার নাম না। ধরেন একজন মারা গেলেন কর্মচারী, তার ছেলে আবেদন করছে, কিন্তু নামের ঘরে ওই কর্মচারীর নামই হবে, ছেলের নাম হবে না। তারপরে হচ্ছে যে সম্পর্কের ক্ষেত্রে, এটা আমি আগেও বলেছি যে মানে কর্মচারীর কি লাগে, অর্থাৎ ধরেন আমার মায়ের ক্ষেত্রে কিন্তু আমি লিখতে পারি যে আমি ছেলে, কিন্তু না, আমার কি হয় মাতা, সেটাই আমি লিখবো, যেখানেই সম্পর্কের উল্লেখ থাকবে সেটা আমার কি হয় সেভাবে আমি লিখবো। তারপরে যেটা আছে যে মানে মানে আবার হচ্ছে আগের নিয়মটাই আবার এখানে বলছি, আমরা বলতেছি যে কর্মচারী জীবিত থাকুক বা তার পক্ষে কেউ করুক, সবসময় নামের ঘরে কর্মচারীর নামটি আপনার লিখতে হবে। এখানে কিন্তু যিনি, মানে এখানে যেটা বোঝাচ্ছে যে যিনি আবেদন করছেন তার পক্ষ হয়ে তার নাম দেওয়া যাবে না, যিনি সরকারি চাকরিতে কর্মরত ছিলেন তার নামটি এখানে লিখতে হবে। তারপরে দেখেন যে পিতা বা স্বামীর নাম লিখতে হবে মহিলা কর্মচারীর ক্ষেত্রে। আর পরে অনেক সময় একটা জিনিস ভুল হয় যে অনেক সময় পদবি লেখার ক্ষেত্রে আমরা পিতা বা স্বামীর পদবি উল্লেখ করে থাকি, সেটি নয়, এখানে কর্মচারীর পদবি হবে। তো এখানে কিছু নিয়ম আছে যেগুলো হচ্ছে একটু যখন অ্যানালগ ছিল তখনকার নিয়ম, সেগুলো এখানে অন্তর্ভুক্ত আছে, বাট আমি সবগুলো আলোচনা করছি। তারপরে দেখেন যে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে। তারপরে যেটা বলছে যে যদি কর্মচারীর পক্ষ হয়ে কেউ আবেদন করেন তার মৃত্যুর পর বা অক্ষম থাকলে, তখন যে আবেদনকারী মোবাইল নাম্বার কিন্তু তারটা দিতে হবে, আর যদি নিজে করেন তখন নিজের নাম্বার দিতে হবে। হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যেমন ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের শাখার নামে, এটা আমরা যখন আবেদন করেছিলাম অনলাইনে আপনাদেরকে দেখিয়েছি, সেটা দিতে হয় এবং কর্মচারীর নামে ব্যাংক অ্যাকাউন্টটি থাকতে হয়। আচ্ছা, তারপরে আমরা যদি আরেকটু নিচের দিকে আসি, এখানে আমরা এখানে একটা ইম্পর্টেন্ট নিয়ম আছে, সেটা হলো যে মানে সিজারের ক্ষেত্রে, অনুদানের ক্ষেত্রে কত নাম্বার সিজার সেটা উল্লেখ করতে হয়, কারণ দুটোর বেশি আপনি পাবেন না। কিন্তু ধরেন আপনার এর আগে অন্য কোনো অপারেশন হয়েছে, সেটা কিন্তু সিজারের মধ্যে বা অপারেশনের মধ্যে কাউন্ট হবে না। হ্যাঁ, শুধু সিজারটাই সিজারের মধ্যে কাউন্ট হবে। আচ্ছা, এইখানে আমরা প্রত্যয়নের অংশ নিয়ে আমরা একটু আগে আলোচনা করেছি যে সাধারণ রোগের ক্ষেত্রে ওই ফরওয়ার্ডিংটাই হচ্ছে, ফর্মের নিচে যে ছোট্ট একটা ফরওয়ার্ডিং দেয় সেটাই আলাদা করে ফরওয়ার্ডিং দেওয়া লাগে না, বাট আপনি দিতে চাইলেও দিতে পারেন। আচ্ছা, এবার আমরা জটিল ও ব্যয়বহুল রোগের আবেদনগুলো নিয়ে মানে নিয়মগুলো নিয়ে আলোচনা করব। মোটামুটি ম্যাক্সিমাম নিয়মই এখানে সিমিলার। তো এখানে যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা যেখানে সবাই ভুল করেন, সেটা হচ্ছে যে আমি আগেও আলোচনা করেছি যে কর্মচারী ব্যতীত অন্য কারো, তার পরিবারের কারো যদি জটিল রোগ হয়, আহ, কিন্তু আমাদের সাধারণ রোগের অনুদানের ক্যাটাগরিতেই আবেদনটি করতে হবে। হ্যাঁ, যদিও তাদের রোগটি জটিল, কিন্তু আমরা সাধারণ রোগের ক্যাটাগরিতেই আবেদন করব। জটিল রোগের ক্ষেত্রে উনি যেখানেই কর্মরত থাকুক বাংলাদেশের, উনার আবেদনের মানে কাগজপত্রগুলো প্রধান কার্যালয় মহাপরিচালক বরাবর পাঠাতে হবে। হ্যাঁ, যেমন হচ্ছে আমি আবার আপনাদের একটু দেখাই, যেমন এই যে এখানে দেখেন, যেমন এখানে তো অনেকগুলো অপশন আছে, বিভাগ অনুযায়ী আলাদা দপ্তর, বাট আপনি যদি জটিল রোগ হয় আপনি প্রথম নাম্বার যেটি আছে সেখানেই আপনাকে পাঠাতে হবে। সাধারণ রোগের ক্ষেত্রে আপনার রেসপেক্টিভ ঠিকানায় পাঠাবেন। তারপরে হচ্ছে জটিল রোগের ক্ষেত্রে দেখেন ন্যূনতম জেলা পর্যায়ে একজন কর্মকর্তা, অর্থাৎ আপনার মানে জেলা লেভেলে যে অফিস আছে সে অফিসের একজন কর্মকর্তার ফরওয়ার্ডিং কিন্তু দিতে হবে। হ্যাঁ, আপনি উপজেলায় আছেন, উপজেলার প্রধানের মানে ফরওয়ার্ডিং দিলে কিন্তু হবে না। আর এখানে একটা আছে ইম্পর্টেন্ট জিনিস, যেটা বলছিলাম প্রতিস্বাক্ষরিত, যে মূল কপির ক্ষেত্রে প্রতিস্বাক্ষরিত হয়, প্রতিস্বাক্ষরিত লিখে সাইন করে, আর ফটোকপি যেগুলো দেবেন সেখানে সত্যায়িত লিখে আপনারা সাইন করবেন। তো এই ছিল মোটামুটি বেসিক যে রুলসগুলো। তো এই রুলসগুলো বিভিন্ন সময় চেঞ্জ হয়ে থাকে বা আমার জানার ঘাটতি থাকতে পারে। তো আপনাদের কাছে আমার অনুরোধ আবারও যে আমার কোনো ভুল ত্রুটি হলে মানে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি খোঁজ খবর নিয়ে যে রুলসগুলো একটু সঠিকভাবে মানে জেনে তারপরে বলার, এবং এই রুলসগুলো আমি বিভিন্ন জায়গা থেকে আসলে কম্পাইল করে এখানে দিয়েছি, এবং এইগুলো আমি আশা করি যে মানে আমি একটা আমার ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো যেখান থেকে আপনারা
এই সবগুলো ফর্ম বা রুলস বা আদার্স জিনিসগুলো ডকুমেন্টগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।